প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বিষয় সমুদ্রের তরঙ্গ এবং উপকূল ভাগ নিয়ে আলোচনা শুরু করছি। তো প্রথমে সমুদ্র তরঙ্গ কাকে বলে? সাধারণত সমুদ্র উপকূল ভাগে বড় বড় ঢেউ সৃষ্টি হয়। সেই তরঙ্গ মানে হলো সেই ঢেউ। এবং তরঙ্গ কাকে বলে? সাধারণত বায়ু প্রবাহের ফলে বা অন্য কোনো কারণে সমুদ্র জলের একই জায়গায় ওঠা এবং অবনমনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। আরো বলি যে বায়ু প্রবাহ বা ভূমিকম্প বা অগ্নুৎপাত এবং আরো অন্য কোনো কারণে যখন সমুদ্রের জল একই জায়গায় ওঠানামা করে, উলম্বভাবে ওঠানামা করে, সেই উলম্বভাবে ওঠানামাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। তো সমুদ্র তরঙ্গের যে আকৃতি, তার কিছু গঠনগত রূপ আছে। গঠন, তরঙ্গের গঠন কিরকম? সাধারণত কি হয়, সমুদ্রের জল বায়ুর আঘাতে কোথায় উঁচু হয়ে ওঠে। সেই উঁচু হয়ে উঠলে একটা উত্তল অংশ বা চূড়ার সৃষ্টি হয়, যাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। অপরপক্ষে দুই তরঙ্গ শীর্ষের মাঝখানে যে অবনত অংশ সৃষ্টি হয়, যাকে বলা হয় তরঙ্গ দ্রোণী। দুই তরঙ্গ শীর্ষের মাঝখানে যে ব্যবধান বা দূরত্ব, তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এক তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী তরঙ্গ শীর্ষে পৌঁছাতে সমুদ্র জলের যে সময় লাগে, সেই সময়কে বলা হয় তরঙ্গ পর্যায়। অর্থাৎ এক তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী তরঙ্গ শীর্ষে সমুদ্র জল পৌঁছাতে যে সময় লাগে, তাকে বলা হয় তরঙ্গ পর্যায়। তো এই তরঙ্গের উচ্চতা 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 হলো তরঙ্গ দ্রোণী থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে উলম্ব ব্যবধান, অর্থাৎ এই দূরত্ব হলো উচ্চতা। এই তরঙ্গের উচ্চতা আবার নির্ভর করে বায়ু প্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাত, এইসব প্রাকৃতিক বিষয়ের প্রকৃতির উপর। অর্থাৎ বায়ুর শক্তি যদি বেশি হয়, তাহলে বায়ু গিয়ে সমুদ্রের জলের উপর জোরে আঘাত করে, সেক্ষেত্রে তরঙ্গের জল বেশি উঁচু হয়। আবার অবনমনের ক্ষেত্রে বেশি নিচু হয়ে অবনমিত হয়, সেক্ষেত্রে তরঙ্গ শীর্ষের উচ্চতা বেশি হয়, অর্থাৎ তরঙ্গ উচ্চতা বেশি হয়। এবার আমরা সমুদ্র তরঙ্গের কিছু নিয়ন্ত্রক খুব সংক্ষেপে একটু উল্লেখ করে নিই। পৃথিবীর সব জায়গায় সমুদ্রের তরঙ্গের উচ্চতা একই রকম হয় না। এই তরঙ্গের উচ্চতা নির্ভর করে মূলত বায়ু প্রবাহের উপর। বায়ু প্রবাহ ছাড়া ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস, এগুলোও সমুদ্র তরঙ্গ সৃষ্টি এবং সমুদ্র তরঙ্গের শক্তি বা বেগকে কিছুটা নিয়ন্ত্রণ করে। আর আরেকটা বিষয় নিয়ন্ত্রণ করে, তা হলো সমুদ্রের উন্মুক্ততা। সমুদ্রের উন্মুক্ততা, যাকে এক কথায় বলা হয় ফেজ। ফেজ বা সমুদ্রের উন্মুক্ততা। উন্মুক্ততা মানে যে সমুদ্র যত বেশি উন্মুক্ত হবে, তার উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ তত বেশি হবে, সেক্ষেত্রে তরঙ্গের শক্তিও তত বেশি হবে। বায়ু কতটা উন্মুক্ত সমুদ্র অতিক্রম করছে, সেই দূরত্বকে বলা হয় ফেজ। ফলে ফেজ সমুদ্রের তরঙ্গের শক্তি বা তরঙ্গের উচ্চতাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। এবার আমরা তরঙ্গের শ্রেণীবিভাগ, তরঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমুদ্র তরঙ্গকে আমরা তিন রকম ভাবে ভাগ করতে পারি। জলের আলোড়নের
অভিমুখ অনুযায়ী তরঙ্গের গঠন ও প্রকৃতি অনুসারে আর কার্যকারিতার ভিত্তিতে, তরঙ্গের কার্যকারিতার ভিত্তিতে জলের আলোড়নের অভিমুখ অনুযায়ী তরঙ্গ দুই রকমের হয়। এক হচ্ছে সোয়াশ বা সম্মুখ তরঙ্গ, আর এক হলো ব্যাকওয়াশ বা পশ্চাৎ তরঙ্গ। তরঙ্গের গঠন ও প্রকৃতি অনুসারে তরঙ্গ দুরকম হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। কার্যকারিতার ভিত্তিতে আমরা তরঙ্গ দুরকম, গঠনকারী বিনাশকারী। এই হচ্ছে তরঙ্গের শ্রেণীবিভাগ। আরেকবার বলি, জলের আলোড়নের অভিমুখ অনুযায়ী তরঙ্গ দুই প্রকার, সোয়াশ, ব্যাকওয়াশ। তরঙ্গের গঠন ও প্রকৃতি অনুযায়ী অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। কার্যকারিতার ভিত্তিতে তরঙ্গ দুই প্রকার, গঠনকারী তরঙ্গ আর বিনাশকারী তরঙ্গ। এবার আমরা প্রত্যেক প্রকার তরঙ্গ নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে জলের অভিমুখ অনুযায়ী, গভীর সমুদ্র থেকে যখন ঢেউ, বড় বড় ঢেউ উপকূলের দিকে এগিয়ে আসে, তখন প্রথমে গভীর সমুদ্রের জল উপকূলের দিকে ধেয়ে এসে উপকূলে ধাক্কা খেয়ে উপকূলে আছড়ে পড়ে, তারপর তা উপকূলের ঢাল বরাবর আবার সমুদ্রে ফিরে যায়। তো ধরা যাক এই হচ্ছে সমুদ্র উপকূল ভাগ। প্রথমে সোয়াশ। সোয়াশ হলো গভীর সমুদ্র থেকে যে তরঙ্গের যে অংশ বা যে তরঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসে, উপকূলের দিকে ধেয়ে এসে উপকূলে আছড়ে পড়ে, তাকে এক কথায় বলা হয় সোয়াশ। তাহলে একে বলা যাবে সোয়াশ। এই সোয়াশের জল কি করে, উপকূলের দিকে এসে উপকূলের কাছে বাধাপ্রাপ্ত হলে এইভাবে লাফিয়ে ওঠে, উপকূলে বাধা পেয়ে উঁচু হয়ে সেই সোয়াশের জল উপকূলে আছড়ে পড়ে। আছড়ে পড়ার পরে সমুদ্রের টানে আবার ওই জল উপকূলের ঢাল বরাবর ফিরে যায়। ফিরে যাওয়াকে বলা হয় ব্যাকওয়াশ। তাহলে আরেকবার বলি, গভীর সমুদ্রের তরঙ্গের জল উপকূলের দিকে ধেয়ে আসে, উপকূলে আছড়ে পড়ে। সমুদ্রের তরঙ্গে যে অংশ উপকূলে আছড়ে পড়ে, উপকূলের দিকে ধেয়ে আসে, তাকে বলা হয় সোয়াশ। উপকূলে আছড়ে পড়ার পর সেই সোয়াশের জল আবার উপকূলের ঢাল বরাবর সমুদ্রের দিকে ফিরে যায় সমুদ্রের টানে, ওই ফিরে যাওয়া অংশকে বলা হয় ব্যাকওয়াশ। এই সোয়াশে কি হয়, সোয়াশে সমুদ্রের পলি বালি ইত্যাদি এসে উপকূলে সঞ্চিত হয়। অর্থাৎ যে ক্ষেত্রে সোয়াশের শক্তি বেশি হয় সেই ক্ষেত্রে উপকূল ভাগে সঞ্চয় বেশি হয়। আর ব্যাকওয়াশ কি করে, উপকূলে আছড়ে পড়ার পরে উপকূলের নুড়িকাকর বালি বা উপকূল ভেঙে যায়, উপকূলের মাটি আলগা হয়, সেই আলগা মাটি ব্যাকওয়াশের স্রোত দ্বারা উপকূল থেকে সমুদ্রের দিকে নেমে যায়। ফলে ব্যাকওয়াশ কি করে, উপকূল ভাগের ধ্বংস করে। তো সমুদ্রের উপকূল ভাগে যদি ব্যাকওয়াশের শক্তি বেশি হয় সোয়াশ অপেক্ষা, তাহলে সেই উপকূল ভাগের গঠন হয় না, বরং ধ্বংস হয়। এবার প্রকৃতি অনুযায়ী তরঙ্গ আবার দুরকম হয়। প্রকৃতি অনুযায়ী
গভীর সমুদ্রে বায়ুর বেগ বেশি হয়। সেক্ষেত্রে কি হয়, গভীর সমুদ্রে বায়ুর প্রবল আঘাতে বা বায়ুর আঘাতে সমুদ্রের জলের উত্থান পতন ঘটে এবং তরঙ্গের সৃষ্টি হয়। সেই তরঙ্গের কি হয়, উলম্ব যে উচ্চতা, উলম্ব উচ্চতা অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে তরঙ্গের বিস্তার, এই বিস্তার কম হয়। তো গভীর সমুদ্রে বায়ুর আঘাতের ফলে যে অধিক উচ্চ এবং কম বিস্তারযুক্ত যে তরঙ্গের সৃষ্টি হয়, সেই তরঙ্গগুলোকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গ যখন উপকূলের দিকে আসে তখন তরঙ্গের উচ্চতা কমে যায় কিন্তু বিস্তার বেড়ে যায়। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে গভীর সমুদ্রে অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হয়, যার উচ্চতা বেশি বিস্তার কম। সেই তরঙ্গ যখন উপকূলে আসে, উপকূলে আসলে উপকূলে তলদেশে ধাক্কা খেলে সেই তরঙ্গ জল ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার ফলে তরঙ্গের উচ্চতা কমে যায় কিন্তু বিস্তার বেড়ে যায়। অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, ফলে বিস্তার বেশি হয়। সেক্ষেত্রে এই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে অনুপ্রস্থ তরঙ্গ গভীর সমুদ্রে সৃষ্টি হয়, এই তরঙ্গের শক্তি একটু বেশি, ক্ষয় করার ক্ষমতা বেশি। এই অনুপ্রস্থ তরঙ্গে তরঙ্গ উচ্চতা বেশি হয় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। অপরপক্ষে অনুদৈর্ঘ্য তরঙ্গে তরঙ্গের বিস্তার বেশি হয়, উচ্চতা কমে যায় কিন্তু এর শক্তি একটু কম, অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে। তো এ হচ্ছে প্রকৃতি অনুযায়ী তরঙ্গের শ্রেণীবিভাগ। এবার আমরা কার্যকারিতার ভিত্তিতে দুটো ভাগ, সেই ভাগ দুটো বলি। যখন তরঙ্গ গভীর সমুদ্রে থাকে তখন এরকম উঁচু উঁচু তরঙ্গের সৃষ্টি করে। তো কি হয়, ঝড়ের সময় যে ঝোড়ো তরঙ্গ অর্থাৎ বড় বড় উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়, সেই উত্তাল তরঙ্গগুলো প্রবল বেগে উপকূলে আছড়ে পড়ে। আছড়ে পড়ার ফলে কি হয়, উপকূল ভাগ ধ্বংস হয়। কারণ উপকূল ভাগ প্রথমে উপকূলের শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়, আলগা হয়। তারপর ওই ঝঞ্ঝা তরঙ্গের ব্যাকওয়াশ শক্তি বেশি হয়, কি হয়, উপকূল ভাগের নদীকাকর বলে সেগুলো আবার ব্যাকওয়াশ দ্বারা বাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। ফলে ঝটিকা তরঙ্গের ব্যাকওয়াশ শক্তি বেশি থাকায় উপকূল ভাগ ক্ষয় হয়। ফলে ওই তরঙ্গকে বলা হয় বিনাশকারী তরঙ্গ। অপরপক্ষে সমুদ্রে যখন স্বাভাবিক থাকে অর্থাৎ শান্ত থাকে, অপেক্ষাকৃত শান্ত থাকে, সেক্ষেত্রে সোয়াশের শক্তি বেশি হয়। অর্থাৎ সমুদ্র থেকে উপকূলের দিকে যে অংশ আসে, সমুদ্র জলের তরঙ্গের যে অংশ আসে সেই অংশের শক্তি বেশি হয়। সেক্ষেত্রে সমুদ্রের জলের মধ্যে থাকা নদীকাকর বলে এগুলো উপকূলে এসে সঞ্চিত হয়, ফলে উপকূল ভাগ গঠিত হয়। সেই জন্য এই ধরনের তরঙ্গকে বলা হয় গঠনকারী তরঙ্গ। সুতরাং কার্যকারিতার ভিত্তিতে ঝটিকা তরঙ্গ বা বিনাশকারী তরঙ্গ আর গঠনকারী তরঙ্গ, এই দুরকম ভাবে ভাগ করা যায়। এবার আমরা আসি তরঙ্গের পর্যায়ে। সমুদ্রের উপকূল ভাগে গভীর সমুদ্র থেকে যখন উপকূলের দিকে জল ধেয়ে আসে, তরঙ্গ আকারে ধেয়ে আসে, তখন তিনটে পর্যায়ে তরঙ্গের পর্যায় সম্পন্ন হয়, একটা তরঙ্গ গঠন সম্পন্ন হয়। তরঙ্গ পর্যায়। গভীর সমুদ্র থেকে যখন সমুদ্রের জল উপকূলের দিকে ধেয়ে আসে, প্রথমে কি করে, সোয়াশ রূপে উপকূলের দিকে ধেয়ে আসে। সোয়াশ রূপে উপকূলে ধেয়ে আসার ফলে উপকূলের তলদেশে ধাক্কা খেলে সেই জল প্রাথমিকভাবে কি হয়, অনেকটা উঁচু হয়ে উপকূলে আছড়ে পড়ে। তো প্রথমে এইভাবে উপকূলে আছড়ে পড়াকে বলা হয় প্লাঞ্জ বলা হয়। তাহলে প্রথমে সমুদ্রের জল উপকূলে আছড়ে পড়ে, বেঁকে আছড়ে পড়ে, আকশির মতো বেঁকে আছড়ে পড়ে, তাই একে বলা হয় প্লাঞ্জ। প্লাঞ্জ ঘটার পর উপকূলে আছড়ে পড়ার পর সেই জল কিছুটা উপকূল বরাবর কিছুটা স্থলভাগের দিকে এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়া অংশকে বলা হয় সোয়াশ। পরে আবার ওই সোয়াশের জল উপকূলের ঢাল বরাবর সমুদ্রের টানে সমুদ্রে ফিরে যায়, যাকে বলা হয় ব্যাকওয়াশ। তাহলে
গভীর সমুদ্র থেকে তরঙ্গ আকারে যখন উপকূলের দিকে ঢেউ আছড়ে পড়ে তখন তিনটে পর্যায় থাকে। প্রথমে প্লাঞ্জ আকারে উপকূলে আছড়ে পড়ে, তারপরে তার সম্মুখ তরঙ্গরূপে স্থলভাগের দিকে এগিয়ে যায়, পরে আবার স্থলভাগের ঢাল বরাবর উপকূলের দিকে উপকূল বরাবর সমুদ্রে নেমে যায়, যাকে ব্যাকওয়ার্ড বলা হয়। এই তিনটে পর্যায়ে কোনো একটা তরঙ্গ সম্পূর্ণ হয়। এবার আমরা উপকূল এবং উপকূলের কিছু পরিভাষিক বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। উপকূল কাকে বলে? প্রথমে উপকূল কাকে বলে? উপকূল হচ্ছে স্থলভাগ এবং সমুদ্রের সংযোগস্থল। স্থলভাগ এবং সমুদ্রের সংযোগস্থলকে বলা হয় উপকূল। অর্থাৎ উপকূল হচ্ছে একটা স্থলভাগের একটা অংশ বিশেষ, যা সমুদ্রের সাথে যুক্ত থাকলেও যা মহাদেশ এবং জলভাগের মাঝখানে একটা বিস্তীর্ণ অঞ্চল। এখন এই উপকূলের সাথে আরেকটা কথা জড়িত, তা হলো উপকূল রেখা। উপকূল রেখা কাকে বলে? ধরা যাক এই হচ্ছে সমুদ্রের গড় সীমা, এই হচ্ছে সমুদ্রের গড় সীমা। গড় সীমা উপকূল হলো ঝটিকা তরঙ্গের সময় সমুদ্রের জল উপকূলের দিকে যতটা উঁচুতে পৌঁছায় তার ঠিক পিছনের অংশ, অর্থাৎ উপকূলের কাছে সমুদ্রের খাড়াপাড়ের যে অংশ, সেই খাড়াপাড়ের কাছে ঝটিকা তরঙ্গের সময় সমুদ্রের জল সর্বোচ্চ যেখানে পৌঁছায় তার কাছে যে অংশ বা অঞ্চল, সেটা হলো উপকূল ভাগ। এখন এই ঝটিকা তরঙ্গের জল সর্বোচ্চ যে সীমারেখা পর্যন্ত পৌঁছায় সেই সীমারেখা হলো উপকূল রেখা। উপকূল রেখা আরেকবার বলি, ঝটিকা তরঙ্গের জল উপকূলের দিকে খাড়াপাড়ের দিকে সর্বোচ্চ যে সীমারেখা পর্যন্ত পৌঁছায় তাকে বলা হয় উপকূল রেখা। আর সেই উপকূল রেখার পিছনের যে অংশ সেটা হলো উপকূল। তার মানে এই পুরো অংশটাই হলো উপকূল। উপকূল একটা বিস্তীর্ণ অঞ্চল, আর উপকূল রেখা হচ্ছে একটা সীমানা। ধরা যাক এই সীমানা পর্যন্ত ঝড়ের সময় সমুদ্র জল পৌঁছে, তাহলে এই সীমারেখাটা হলো উপকূল রেখা, আর পুরো অঞ্চলটা হলো উপকূল। এবার আমরা আসি তটভূমিতে। তটভূমি এই তটভূমি একটা বিস্তীর্ণ অঞ্চল। কিরকম বিস্তীর্ণ অঞ্চল? একদম খাড়াপাড়ের পাদদেশ থেকে খাড়াপাড়ের পাদদেশ থেকে সমুদ্রের দিকে বিস্তীর্ণ অংশকেই বলা হয় তটভূমি। আবার বলি যে সমুদ্রের খাড়াপাড়ের পাদদেশ থেকে শুরু করে স্থলভাগের শেষ সীমা যেখানে শেষ হয়, অর্থাৎ মহীসোপান পর্যন্ত যে অংশ, সেই বিস্তীর্ণ অংশটাই হলো তটভূমি। তার মানে এখান থেকে শুরু করে এই পুরো অংশটাকে আমরা তটভূমি বলতে পারি। এই তটভূমির কয়েকটা অংশ আছে। কিরকম? তটভূমির মূলত তিনটে ভাগ। এক হচ্ছে সম্মুখ, পশ্চাৎ আর পুরোদেশীয়। এই তিন রকম তটভূমি হয়। সম্মুখ তটভূমি কোনটা? এই যে সমুদ্রের গড় সীমা, সমুদ্রের গড় সীমা সাধারণত ধরা সমুদ্রের গড় সীমা থেকে সমুদ্রের জল কখনো কখনো বেশি উঁচুতে পৌঁছায়। যখন জোয়ারের সময়, ভরাকটালের সময় সমুদ্রের সীমা ধরা যাক এতদূর পর্যন্ত পৌঁছায়। এটা হলো ভরাকটালের সীমা,
সর্বোচ্চ সীমা। আর এই হলো সর্বনিম্ন সীমা। সমুদ্র জলের এই সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমার মধ্যবর্তী যে অংশ, সেই অংশটাই হলো সম্মুখ তটভূমি। আবার বলছি যে ভরা কোটালের সময় সমুদ্রের জল সর্বোচ্চ যে সীমা পর্যন্ত পৌঁছায়, সেই সীমানা থেকে ভরা কোটালের সময় সমুদ্রের জলরাশি সর্বোচ্চ কোটালের সময় সমুদ্রের জলরাশি সর্বোচ্চ যে সীমানায় নেমে যায়, সেই সীমানা, এই দুই সীমানার মাঝখানের যে অংশ, সেই অংশটাকে বলা হয় সম্মুখ তটভূমি। এটা হলো সম্মুখ তটভূমি। এই সম্মুখ তটভূমির বৈশিষ্ট্য হলো স্বাভাবিক সময়ে এই সম্মুখ তটভূমি কিছুটা জলে ডুবে থাকে, কিছুটা আবার জলের উপরে থাকে। যখন ভাটা হয় তখন পুরোটাই জলের উপরে থাকে, আর যখন ভরা কোটাল তখন পুরোটাই জলে ডুবে থাকে। এবার পশ্চাৎ তটভূমি কোনটা? পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি হলো সম্মুখ তটভূমির পিছনের দিকের অংশ, অর্থাৎ উপকূলের দিকে এই সম্মুখ তটভূমির পিছনের অংশ থেকে শুরু করে খাড়া পাড়ের যে পাদদেশ, ধরা যাক এই হচ্ছে খাড়া পাড়ের পাদদেশ, অর্থাৎ এখানে শুধুমাত্র ঝড়ের সময় সমুদ্রের জল পৌঁছায়। তাহলে সম্মুখ তটভূমির উচ্চ সীমা থেকে খাড়া পাড়ের পাদদেশ পর্যন্ত যে সীমা, সেই সীমানাটা হলো, সেই অংশটা হলো, বা সেই মধ্যবর্তী অংশটা হলো পশ্চাৎ তটভূমি। এটা হলো পশ্চাৎ তটভূমি। আরেকবার বলি, সমুদ্রের সর্বোচ্চ সীমা থেকে খাড়া পাড়ের পাদদেশ পর্যন্ত যে বিস্তীর্ণ অংশ, তা হলো পশ্চাৎ তটভূমি। এখানে এই অংশটা সবসময় জলের উপরেই থাকে, কিন্তু যখন ঝড়ের সময় যখন ঝটিকা তরঙ্গের সৃষ্টি হয়, সেই ঝটিকা তরঙ্গের জল শুধুমাত্র এখানে পৌঁছায়, আর এমনি সময় জলের উপরেই থাকে। এবার পুরোদেশীয় তটভূমি। পুরোদেশীয় এই 3 নম্বরটা, সমুদ্রের নিম্ন সীমা থেকে, সমুদ্রের জলের নিম্ন সীমা থেকে সমুদ্রের দিকে বিস্তৃত অংশ, যা মহাদেশীয় প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত, সেই পুরো অংশটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। পুরোদেশীয় তটভূমি এই অংশটা সবসময় জলে ডুবেই থাকে। তাহলে তটভূমির এই 3টে অংশ, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি আর পুরোদেশীয় তটভূমি। এখন এই সম্মুখ তটভূমি আর পুরোদেশীয় তটভূমির মাঝখানে একটা অংশ আছে, যেখানে তরঙ্গগুলো এইভাবে এসে ভেঙে পড়ে, অর্থাৎ এইভাবে প্লাঞ্জ তরঙ্গের সৃষ্টি হয়। আরেকবার বলি, পুরোদেশীয় তটভূমি আর সম্মুখ তটভূমির মাঝখানে যে অংশে সমুদ্রের তরঙ্গগুলো এসে উপকূলে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে, অর্থাৎ তরঙ্গ ভঙ্গ হয়, সেই অংশটাকে বলা হয় পশ্চাৎ দেশীয় তটভূমি। এই অংশটা হলো পশ্চাৎ দেশীয় তটভূমি। তাহলে এই হচ্ছে তটভূমির বিভিন্ন অংশ। এরপরে আমরা পরের দিন আলোচনা করব।